নমস্কার বন্ধুরা, আমি অমিত। আর তোমরা এখন শুনছো অলৌকিক। তোমরাও শুনছো, আমিও শোনাচ্ছি বছরের পর বছর ধরে। কিন্তু যে জায়গায় আমাদের পৌঁছানোর কথা ছিল সেখানে এখনো পৌঁছতে পারিনি। সেই আক্ষেপ থেকেই এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, অলৌকিকের সময় পরিবর্তন করা হবে। কখনো এপিসোড সন্ধেবেলা আসবে, কখনো দুপুরে আসবে। দেখব কখন মানুষের বেশি সাড়া পাওয়া যায়, তারপর সেই টাইমটা সেট করা হবে অলৌকিকের জন্য। তোমরা তোমাদের সুবিধা মতো এতে শুনে নিতে পারবে। শেষবারের মতো এই এক্সপেরিমেন্টটা করে দেখতে চাই আমি। তোমরা প্লিজ আমার সাথে থেকো। আর আজ তোমাদের শোনাবো একই পরিবারের 3 সদস্যের আশ্চর্য এক মৃত্যু কাহিনী। ঘটনাটি আমাকে বলেছে রায়ান। রায়ানের পরিচয়, সে আমার বন্ধু। যে জায়গায় ঘটনাটি ঘটেছে আমার বাড়ি থেকে সেটা বেশি দূরেও নয়। আর ঘটনাটি সাম্প্রতিককালের, পুরনো নয়। তো লাইক সাবস্ক্রাইব করে সবাই তোমরা পাশে থেকো এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অমিত, আমি রায়ান, আর তুমি আমার বন্ধু। তাই তোমাকে মিথ্যে বলার কোনো প্রশ্নই ওঠে না। তোমার মতোই আমার বাড়িও বেলঘড়িয়ায়। হয়তো জায়গাটা আলাদা, কিন্তু চাইলেই খবর নিয়ে দেখতে পারো যে ঘটনাটা সত্যি নাকি মিথ্যে। কিছুদিন আগে আমাদের পাড়ায় একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। একই ফ্যামিলির 3 জন মানুষ আকস্মিকভাবে মারা গেল, তাও আবার 1 মাসের মধ্যে। আর শুধু তাই নয়, ওদের প্রত্যেকেরই মৃত্যুর কারণ একদম অস্বাভাবিক। ওনাদের ফ্যামিলিতে বয়স্ক বাবা মা আর তার 2 ছেলে। ছোট ছেলে বিবাহিত, বউ বাচ্চা আছে। আর বড় ছেলে বাইরে থাকে, সে বিয়ে থাওয়া করেনি। আর এদিকে সেই ভদ্রলোকটি ছিলেন অসুস্থ, প্রতিবন্ধী। মাঝে মাঝে সন্ধেবেলা করে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে উনি পুকুর ঘাটে বসতেন, হাওয়া খেতেন। কিছুক্ষণ পরে আবার চলে যেতেন। তো একদিন হয়েছে কি, আমি তখন ডিনার করে সবে রুমে এসেছি। রাত তখন ওই 11টা মতো বাজে। হঠাৎই একটা হইচই শুনতে পেলাম। বেরিয়ে গেলাম দেখতে। গিয়ে দেখি ওই ঘাটের কাছে ভদ্রলোকটি মরে পড়ে আছেন। অনেক লোকজন জমায়েত হয়েছে। খবর পেয়ে ওনাদের বাড়ির লোকেরাও এসেছে। পরিস্থিতি তখন আরো জোরালো হয়। সবাই সন্দেহ করেছিল যে লোকটাকে হয়তো মেরে এখানে ফেলে রেখে গিয়েছে বাড়ির লোকজন, মানে সেই ছোট ছেলে আর তার বউ। তারপর পুলিশ আসে, লাশ তুলে নিয়ে যায়। তারা জিজ্ঞাসাবাদ করে, তদন্ত করে, কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায় না। ফলে ঘটনাটা তখন এখানেই চাপা পড়ে যায়। তবে চাপা পড়ে যাওয়া মানে কিন্তু ঘটনাটা শেষ হয়ে যাওয়া নয়। আসল ঘটনাটা এর পর থেকেই শুরু হয়। বাবা মারা যেতে বড় ছেলেও তখন এসেছিল বিদেশ থেকে। তারপর বড় ভাই, ছোট ভাই সবাই একসঙ্গেই বাবার শ্রাদ্ধ শান্তি করে। অনুষ্ঠানাদি সম্পন্ন হয়। কিন্তু তার পরদিন সকালে দেখা গেল আরো একটা মর্মান্তিক ঘটনা। গলায় ফাঁস লাগিয়ে এবার ঝুলছে ওর মা। ওনার মন মেজাজ খারাপ ছিল ঠিকই, কিন্তু গতকাল রাত অবধি তো সব ঠিকই ছিল, ভালোই ছিলেন উনি। তাহলে হঠাৎ হলোটা কি? এই প্রশ্নই তখন সবার মুখে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো, গলায় দড়ি উনি কিন্তু ঘরের ভেতরে দেননি। দড়িটা প্রথমে ছাদের এক প্রান্তে বেঁধেছেন, তারপর সেটাকে ছাদের ওপর থেকে নিয়ে গিয়ে অপর প্রান্ত দিয়ে ঝুলিয়ে দিয়েছেন। তারপর সেটাতে ঝুলেছেন উনি। এটা কি করে হয়? যিনি আত্মহত্যা করবেন
তার পক্ষে তো এটা সম্ভব নয়, আরো বিশেষ করে একজন বয়স্ক মানুষ। ফলে হয় তাকে কেউ মেরেছে, নয়তো তাকে মরতে কেউ সাহায্য করেছে। আর সবচেয়ে বড় কথা হলো, এত কাণ্ড করে একজন যে মরল, বাড়ি ভর্তি লোকজন, কেউ কিছু টের পেল না। রহস্যের জল তখন আরো ঘোলা হতে শুরু করলো। সবাই প্রায় ধরেই নিয়েছিল এগুলো আত্মহত্যা নয়, খুন। ছোট ছেলে আর তার বউ এই পুরো ঘটনার জন্য দায়ী। ওরা যায় একা থাকতে, তাই একের পর এক সবাইকে এভাবে সরিয়ে দিচ্ছে তারা। ফলে পাড়ার লোকেরা তখন প্রায় ক্ষিপ্ত হয়ে যায়। কিছু একটু সুযোগ পেলেই মারবে ওদের, এমন সিদ্ধান্ত করে ফেলে তারা। কিন্তু এরপরেই ঘটল আরো একটা ঘটনা। বাবার পর এবার মায়েরও শ্রাদ্ধ শান্তি করলো ওরা। 3-15 মধ্যেই বাবা মা দুজনকেই হারিয়ে বড় ছেলেটা একেবারে ভেঙে পড়েছিল, খুবই ডিপ্রেশনের মধ্যে চলে যায় ও। তখন একদিন বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে ও আর ওর এক বন্ধু ছাদে বসে ড্রিঙ্ক করছিল। করতে করতে ও বন্ধুটাকে বলে, আমি জানি ভাই, আমার মা মরেনি, আমার বাবাও মরেনি, ওরা ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে। আমি কেস করবো ওদের নামে, ওদের ফাঁসিতে ঝোলাবো। হ্যাঁ, এ তোকে বলে দিলাম আমি। এইসব যখন বলছে তখনই একটা ঘটনা ঘটল। ওদের বাড়ির পাশেই ছিল একটা আম গাছ, অনেক পুরনো, বিশাল মোটা। সেই গাছের একটা ডালের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে ওর মা। অন্ধকারের মধ্যে থেকেই উজ্জ্বল চোখ নিয়ে তাকিয়ে আছেন তিনি। এই দৃশ্যটা দেখে ও তো তখন হতভম্ব হয়ে যায়। ও তখন ওর বন্ধুটাকে বলে, ওই ওই দেখ দেখ ভাই, মা মা ফাঁস লাগিয়ে ঝুলছে ওখানে, কেমন করছে দেখ। ওর বন্ধুটাও সঙ্গে সঙ্গে তখন তাকায় ওদিকে। সত্যি সত্যি সেও দেখে ওই ডালের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। ও তখন মা বলে একটা চিৎকার করে মাকে বাঁচাতে ছোটে, আর তক্ষুনি ছাদ থেকে পড়ে মারা যায় ও। ঘটনাটা চোখের সামনে দেখেছে ওর বন্ধু, সেই পরে জানিয়েছিল এটা। এও জানিয়েছিল ওর বন্ধু নাকি ওকে প্রায়ই বলতো ওর মা নাকি ওকে ডাকে, বলে, আয় আয়, চলে আয় আমাদের কাছে, তুই আর একা থেকে কি করবি ওখানে, আয় চলে আয়। সেম কথা নাকি ওর বাবা মারা যাওয়ার পরে ওর মাও শুনতে পেত। তিনিও নাকি ওনাকে ডাকতেন, কি গো, এসো আমার কাছে, আমার যে এখানে একা থাকতে খুব কষ্ট হচ্ছে, চলে এসো। ফলে এর থেকে একটাই জিনিস তো প্রমাণ হয় যে এই মৃত্যুগুলোর পেছনে কোনো মানসিক কারণ নেই। যা আছে তা হলো ভৌতিক কারণ, আছে আকর্ষণ। একজনই আরেকজনকে টেনেছে, বাবা টেনেছে মাকে, মা টেনেছে ছেলেকে। তাই একের পর এক ওরা চলে গিয়েছে এই দুনিয়া ছেড়ে। ওরা ওদের দুনিয়ায় ভালো থাক, শান্তিতে থাক। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। খুবই রহস্যময় এবং আশ্চর্য একটা ঘটনা, তাই না? এরই সঙ্গে সঙ্গে এবারে চলে যাচ্ছি আজকের সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করেছে অভিনন্দন কর, মগরাহাট মৌখালি থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই এখানে ঘটনা শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরাও যদি এখানে ঘটনা শেয়ার করতে চাও, ডিসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। ঈশ্বর করুণাময়, তিনি লীলাময়। মানুষের সাধ্য কি তাকে বোঝে?
যতক্ষণ না তিনি ধরা দেন। আমাদের সাধ্য নেই তাকে ধরার। এই কথাটা আমি ওকে কিছুতেই বোঝাতে পারতাম না, মানে আমার বন্ধু রূপমকে। যদিও বন্ধু না বলে ভাই বলাই ভালো, এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক ওর সঙ্গে আমাদের। সেও আমারই মতো কৃষ্ণ ভক্তিতে এতটাই মাতোয়ারা, এতটাই ব্যাকুল। আমাকে শুধুই বলতো, আচ্ছা ভাই, কে এই মাধব? তিনি কে? যার জন্য এত মানুষ পাগল, যার জন্য এত কাব্য, এত গান, এত গ্রন্থ, এত মন্দির, এত কীর্তন, কে তিনি ভাই? কে তিনি? আমি ওকে বলতাম, তোর এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না ভাই। এক একজন এক একভাবে তোকে তার ব্যাখ্যা দেবেন, কারণ বাস্তবে কেউই তাকে সম্পূর্ণ জানেন না। তার শুরু কোথায়, তার শেষ কোথায়, কেউই তার কোনো হদিশ পায় না। যার জ্ঞানের পরিধি যতটুকু, সে ততটুকুই জানে, ততটুকুই তোকে বলবে। তাই ধৈর্য রাখ আর ওনার উপরে বিশ্বাস রাখ। সময় মতো তিনিই বুঝিয়ে দেবেন যে তিনি কে। তো এর পরেও অনেক আলোচনা, অনেক কথা। একই সঙ্গে আমরা ঠাকুরের নাম গান করেছি, ঠাকুরের সেবায় সারাদিন লীন হয়ে থেকেছি। অবশেষে একদিন ঠাকুর অবনীশ আমাদের করুণা করলেন। দিনটা ছিল 17 জুন 2023, শনিবার। তার আগের দিন অর্থাৎ 16 জুন রূপম আমাদের বাড়িতে এসেছিল। আমাদের বাড়ির সবাই ওকে খুব ভালোবাসত। সবার সঙ্গে গল্পগুজব করে, খাওয়া দাওয়া করে রাতে আমরা ঘুমোলাম। সেদিন ভীষণ গরম পড়েছিল। গরমে কারোরই রাতে ঠিকমতো ঘুম হয়নি। রূপম বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছিল। এভাবে কোনো রকমে রাতটা কাটিয়ে সকাল হতেই ও আমাকে বলল, ওহ, খুব গরম লাগছে রে ভাই, আমি বরং পুকুর থেকে একটু স্নান করে আসি, বুঝলি? যাবি তুই? আমি বললাম, হ্যাঁ যাবো, যা তুই, আমি আসছি বলে এরপর পুকুরে স্নান করতে গেল। পুকুরটা আমাদের বাড়ির পাশেই, একদম কাছে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ও ফিরছে না। আমার মনেও তখন কেমন যেন খটকা লাগলো। ভাবলাম, এতক্ষণ হয়ে গেল এখনো ফিরছে না কেন রূপম? কিছু হয়নি তো? ভেবে এরপর আমিও গেলাম স্নান করতে। গিয়ে দেখি রূপম তখনও জলেই। আমি ওকে আওয়াজ দিলাম, কি রে, তোর এখন হয়নি? উঠে এসে গিয়ে, নাহলে ঠান্ডা লেগে যাবে। তখন খেয়াল করলাম যে ওর হাতে উজ্জ্বল মতো কি একটা জিনিস চকচক করছে। ও তখন আমাকে বলল, দেখো দাদা, কি পেয়েছি আমি, দেখো, ঠাকুর এসেছেন বলে এরপর উঁচু করে দেখালো আমাকে শ্রীকৃষ্ণ ও রাধিকার একটা বিগ্রহ, অপূর্ব সুন্দর। ওর মতোই আমার মনটাও তখন উৎফুল্ল হয়ে উঠল আনন্দে। কিন্তু তারপরেই সমস্ত আনন্দ এক নিমেষে নিরানন্দে পরিণত হলো। তারপরেই দেখলাম মূর্তিটা হাতে রূপম জলের মাঝখানে কেমন যেন করছে, কেমন যেন ও সংজ্ঞা হারাচ্ছে। আস্তে আস্তে এরপর ও ডুবে যেতে লাগলো জলে। মূর্তিটাও এরপর ওর হাত থেকে আবার খসে পড়ে গেল। আবারও জলের তলায় তলিয়ে গেল মূর্তিটা। আমি তো তখন চিৎকার করে উঠলাম, রূপম! আমার জেঠু জেঠিমা বাড়ির অন্যান্যরাও তখন সেখানে চলে এসেছেন। এরপর আমরা সবাই মিলে তারপর ওকে তুলে আনি জলের ওপরে। তারপরে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিছুক্ষণ পর রূপমের অবস্থা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো। তারপর আবার ওকে আমরা ফিরিয়ে আনলাম বাড়িতে। তারপর পাড়া প্রতিবেশী অনেকেই আবার নেমেছিল জলে। তন্ন তন্ন করে খুঁজল তারা জলের নিচে, অথচ কোথাও আর পাওয়া গেল না মূর্তিটা। সবাই একে একে খালি হাতে উঠে এলো, বলল, না, কোথাও পেলাম না, কোথাও নেই।
রূপম ভাই তখন কেঁদে ফেলল, বলল, প্রভু দয়া করেছিলেন দাদা, তিনি এসেছিলেন, কিন্তু এসেও আবার চলে গেলেন। আজ থেকে 3 দিন আগে একাদশীর রাতে তিনি আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন, বলেছিলেন, আমি আসব, ওই পুষ্করিণীর মাঝ থেকে উঠে আসব, সর্বসাধারণের মঙ্গলের জন্য আসব। তারই আদেশে আমি 3 দিন নিরামিষও সেবন করেছি দাদা, কিন্তু কি হলো, তিনি এসে আবার কেন চলে গেলেন? আমি কি কোনো দোষ করেছি দাদা? তাহলে তাহলে কেন থাকলেন না তিনি? বলো না, বলো না। আমি তখন ওকে বলি, চুপ কর ভাই, চুপ কর। তিনি যখন আসবেন বলেছেন, তিনি ঠিক আসবেন, ধৈর্য রাখ। ভক্ত হওয়া যে খুবই শক্ত রে, পরীক্ষার পর পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, দাঁড়া তুই, এবারে আমি দেখি। বলে এরপর ওকে পুকুরের সামনে দাঁড় করিয়ে শ্রীহরির নাম করে এবার আমি নামলাম জলে। যে স্থানে মূর্তিটা ডুবেছিল, শ্রীহরির নাম করে সেখানে একটা ডুব দিলাম। এরপর আমি, তারপর আমারই হাতে পুনর্বার উঠে এলেন প্রভু। রূপম আনন্দ আর উত্তেজনায় তখন কেঁদে ফেলেছে, ওর হাত পা তখন ঠক ঠক করে কাঁপছে। আমারও তখন সেই একই অবস্থা, আমিও কেমন যেন শিহরিত হচ্ছি। তারপর আমি আস্তে আস্তে ওই মূর্তিটা নিয়ে উঠে এলাম ওপরে, প্রতিষ্ঠা করলাম আমাদের বাড়ির পুজো মন্দিরে। এই সেই মূর্তি। তিনি এখনো আমাদের বাড়িতে বিরাজমান। নিত্যদিন তিনি সেবা নেন আমাদের থেকে। প্রতিদিন প্রচুর ভক্ত আসেন প্রভুকে দর্শন করতে, পুজো দেন তারা। শেষে আমি একদিন রূপমকে বলি, কিরে, কি বুঝলি এই ঘটনায়? প্রভু যে আসবেন তোকে জানান দিয়েছিলেন, এসেও তিনি চলে গিয়েছিলেন। অসংখ্য মানুষ তাকে খুঁজল, কিন্তু পেল না। শেষে তিনি আবারও ধরা দিলেন। কেন তিনি এ লীলাখেলা করলেন এখনো বুঝলি না? তুই জিজ্ঞেস করতিস না যে কে তিনি? তিনি তারই উত্তর দিলেন। তিনি বোঝালেন যে তিনি সব। তিনি আপন ইচ্ছায় আপন মহিমায় মহিমমান। সবের মধ্যে থেকেও তিনি কেবল ভক্তকেই ধরা দেন। তাই এত কাব্য, এত গ্রন্থ, এত মানুষ পাগল তার জন্য, তাকে পাওয়ার জন্য। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। খুবই অসাধারণ একটা ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে মৌসুমী মুখার্জি লিখেছে, ঘটনাগুলো অসাধারণ, এই জন্যই তো অপেক্ষা করে থাকি। সুদেশা সিংহ রায় লিখেছেন, প্রথম ঘটনাটা ভালো লাগলো, আর দ্বিতীয়টা ভক্তিমূলক। মনীষা কাকিমা লিখেছেন, অসাধারণ তোমার কণ্ঠ, আর দারুণ। সুমিতাদি লিখেছে, দারুণ হয়েছে ভাই, দারুণ বলেছ, এগিয়ে চলো, পাশে আছি। এছাড়াও কমেন্ট করেছ অর্কপ্রভ নস্কর, মায়াদি, মিঠুন পাল, আশিস কোলে, সাগর শর্মা, চন্দন চ্যাটার্জি, অমিতা ঠাকুর, আবুল হোসেন, টিএন তিরুম সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা। তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার সন্ধ্যায় তোমাদের জন্য অলৌকিকের আরও একটা জমজমাট এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।